সুপ্রদর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে, পাওয়ার্ড বাই বিএসবি ক্যামেরান স্কুল অ্যান্ড কলেজ। প্রদর্শক, আপনারা প্রত্যেকেই অবগত আছেন, রাত পহালেই এটিএন বাংলায় ২৭ বছর পার করে ২৮ বছরে পদার্পণ করতে যাচ্ছে। এটিএন বাংলার এই শুভ জন্মদিনের এই লগ্নে দীর্ঘ এই পথ চলায় মানসম্মত অনুষ্ঠান এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবার ক্ষেত্রে এটিএন বাংলা সবসময় চেষ্টা করেছে দর্শকের যে খোরাক, দর্শকের যে চাহিদা, সেই চাহিদা পূরণ করবার জন্য। এবং এই কারণের জন্য আমরা আজকের এই এটিএন বাংলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের আজকের যে অনুষ্ঠানের যে টাইটেলটি, যে শিরোনামটি, সেটি আমরা ঠিক করেছি কীভাবে যাত্রা শুরু হলো স্যাটেলাইট টেলিভিশনে। প্রদর্শক, আপনারা জানেন যে এটিএন বাংলায় বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, এবং এই প্রতিষ্ঠানটি যিনি স্বপ্ন দেখেছেন, যিনি এই স্বপ্ন যাত্রা শুরু করেছিলেন, তিনি আজকে আমাদের অতিথি হিসাবে রয়েছেন। তিনি হচ্ছেন আজকের অতিথি এটিএন বাংলা নিউজের সম্মানিত চেয়ারম্যান, সমাজচিন্তক, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ডক্টর মাহফুজুর রহমান রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে আরেকজন মিডিয়া ব্যক্তিত্ব রয়েছেন, যিনি এদেশের মানুষের, গণমানুষের কথা বলবার জন্য তিনি তার যে প্রতিষ্ঠানটি, আমরা যেটাকে চ্যানেল আই নামে সারা বিশ্বে মানুষ জানে, সেই প্রতিষ্ঠানের কর্ণধার, ব্যবস্থাপনা পরিচালক এবং একই সাথে ইমপ্রেস টেলিফিনেরও ব্যবস্থাপনা পরিচালক, গণমাধ্যম ব্যক্তিত্ব, শিশু সাহিত্যিক এবং লেখক হিসেবেও যার সমাদৃত রয়েছে। অনেক সিনেমা প্রযোজনা করেছেন, নাটক প্রযোজনা করেছেন, টেলিফিল্ম প্রযোজনা করেছেন, সেই গণমাধ্যম ব্যক্তিত্ব আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন জনাব ফরিদুর রেজা সাগর। আমি দুজনকে স্বাগত জানাই, দেশের দুজন গণমাধ্যম ব্যক্তিত্ব, যাদের হাত ধরেই বলতে হয় যে এই স্যাটেলাইট টেলিভিশনের যাত্রাটা শুরু হয়েছিল, এবং সেই টেলিভিশন এখন নানা চড়াই উতরাই পেরিয়ে আমরা দেখতে পাচ্ছি এখন প্রায় ৩৫-৩৬টি টেলিভিশন এখন বাংলাদেশ সম্প্রচারিত হচ্ছে। এবং সেই সম্প্রচারণের ধারাবাহিকতায় আমরা যিনি স্বপ্ন দেখেছিলেন ডক্টর মাহফুজুর রহমান, তাকে দিয়ে কিন্তু আমরা আলোচনাটা শুরু করতে চাই। ডক্টর মাহফুজুর রহমান, আমরা সবসময় দেখেছি, যেমন আমার ছেলেবেলায় আমি দেখেছি যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন। পরবর্তীতে বাংলাদেশের সবচাইতে যে গুরুত্বপূর্ণ একটি খাত, আরএমজি খাত, অর্থাৎ পোশাক রপ্তানি খাত, সেই খাতের সাথে আপনি যুক্ত ছিলেন। ৮বার আপনি রাষ্ট্রীয় এবং সরকারি যে ট্রফি পেয়েছেন শ্রেষ্ঠ রপ্তানিকারক হিসেবে। তার পরবর্তীতে এসে দেখেছি আপনি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, সেই সময়ের জন্য বলা হয় যে এই স্যাটেলাইট টেলিভিশন যেটি প্রতিষ্ঠা করবার জন্য আপনি স্বপ্ন দেখেছেন, চেষ্টা করেছেন, বাস্তবায়ন করেছেন, এবং আপনার সে ধারাবাহিকতা এখন অনেকগুলি টেলিভিশন শুরু হয়েছে। আপনি কি সেই পথ পরিক্রমা যখন শুরু করেছিলেন, সেই সময়কার কথাগুলো আপনার স্মৃতিতে কোনোভাবেই আপনি উল্লেখ করতে চান কিনা, এবং একই সাথে কতখানি চ্যালেঞ্জিং ছিল সেই শুরু করাটা, সেই যাত্রাটা একটু বলবেন কি আমাদের? আমরা ৯৭-এর ১৫ই জুলাই শুরু করি প্রথম। সেই সময় সবচেয়ে বড় যে সমস্যায় পড়লাম আমি শুরু করার পর, যে কোনো স্যাটেলাইট যে টেলিভিশন হতে পারে এই কনসেপ্টটাই লোকের জানাশোনা জানতো না। তো যাই হোক, শুরু করার পর মনে হলো যে সমুদ্রে ঝাঁপ দেওয়ার মতন অবস্থা। তো আমরা প্রথমে ১ ঘন্টার প্রোগ্রাম শুরু করি, কিছুদিন ১ ঘন্টা চালাই। ১ ঘন্টা পরে যখন দেখলাম যে আমাদের চ্যানেল বেশ পপুলার হয়ে গেল ১ ঘন্টায়, কারণ তখন বিটিভি একমাত্র চ্যানেল ছিল, বিটিভি। তো বিটিভিতে তখন সরকারি টিভি, লোকে দেখতে দেখতে একঘেয়েমি হয়ে গেছে, তখন তারা নতুন কিছু চাচ্ছিল। তো যখন আমরা ১ ঘন্টার প্রোগ্রাম শুরু করলাম, কিছুদিনের মধ্যে খুব পপুলার হয়ে গেল। তারপর আমরা ১ ঘন্টা যাকে নিয়ে করছিলাম বোম্বের বোম্বের, তারও নাম ছিল এটিএন, তারা এটিএন মিউজিক ছিল, তাদের ওখানেই আমি ১ ঘন্টার সময় স্লট নিয়েছিলাম ভাড়া। তারপরে ওরা কিছুদিন পরে ওরা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পর তখন দেখলাম যে আমাদের যে এতটা বেশ অল্প দিনেই আমরা অনেক পপুলার হয়ে গেছি। তখন আমি নিজেরাই স্যাটেলাইট ২৪ ঘন্টার স্যাটেলাইট ভাড়া করে শুরু করলাম। সেই সময় যে সবচেয়ে বড় সমস্যা যেটা পড়লাম, যে টেকনিশিয়ান টোটালি ছিল না, কোনো ইঞ্জিনিয়ার নেই, কোনো মানে যারা ছিল তার সবাই বিটিভি টেরিস্ট্রিয়াল চ্যানেলের তাদের অভিজ্ঞতা, এই স্যাটেলাইটের কোনো অভিজ্ঞতা কারোই ছিল না। তাছাড়া ২৪ ঘন্টা প্রোগ্রাম চালাতে হলে যেরকম লোকবল দরকার, স্টুডিও দরকার, নানা রকম যে সরঞ্জাম দরকার, সে সময় হঠাৎ করে চালু এত কিছু তো তখন ছিল না। মাত্র আমরা 5টা ক্যামেরা নিয়ে শুরু করি এবং চালাইতে হবে ২৪ ঘন্টার প্রোগ্রাম। তখন বিভিন্ন জায়গা থেকে যে যে প্রোগ্রাম আমরা পেলাম, কেনা শুরু করলাম। সবচেয়ে যেটা আমার জন্য সেই সময় শুরুতে যেটা হেল্প করার, আমি সাগর ভাইকে ধন্যবাদ জানাই যে ওনারা এগিয়ে আসলেন
ইমপ্রেস টেলিফিল্ম, ওনারাই একমাত্র তখন প্রথম বাংলাদেশের এই শুরু করে এই নাটক টাটক বানায়, বিভিন্ন নাটক বিটিভিতেই ওনারা মেনলি দিতেন, মানে প্যাকেজ প্রোগ্রাম প্রথম ইমপ্রেস টেলিফিল্ম শুরু করে। তো আমি তো ওনাদেরকে আমি আহ্বান জানালাম, বললাম সাগর ভাই আপনারা তো করেন, তা আমাদের তখন সাগর ভাই বলে ঠিক আছে আমাদেরকে আপনার ওখানে 2 ঘন্টা সময় দেন। তখন ওনাদেরকে সন্ধ্যায় 2 ঘন্টা সময় দিলাম। তো ওনারা যদি এই 2 ঘন্টা না দিতেন তাহলে আমরা অনেক বিপদে পড়তাম, কারণ ওনার দেওয়াতে যেটা সুবিধা হলো যে ওনারা তখন প্যাকেজের নানা রকম প্রোগ্রাম, বিশেষ করে নাটক তারা প্রডিউস করতো। তো আমরা এই 2 ঘন্টার মধ্যে একটা ভালো নাটক আমরা তখন চালানো শুরু করলাম, ওনারা ওটা চালালেন। তো এটা যদি সেই সময় আমরা না পেতাম তাহলে হয়তো খুব আমাদের চ্যানেল চালানো খুব সমস্যা হয়ে দাঁড়াতো। তো সেই সময় ওনাদের হেল্পে আমাদের অ্যাটলিস্ট সন্ধ্যার সময় 2টা ঘন্টা খুব ভালো। এটি কিন্তু আমাদের পুরো একেবারেই স্বীকৃত, যেটি আপনি বলছিলেন যে জনাব ফরিদুর রাজা সাগর, এবং আমার মনে আছে শান্তিনগরে তাদের সেই ইমপ্রেস টেলিফিল্মটা শুরু হয়েছিল, এবং তার 2 ঘন্টা প্যাকেজ চালিয়ে প্রথম আমরা যাত্রা শুরু করেছি, হাতে হাত ধরে কাজ শুরু করেছি। কিন্তু যে প্রথম দিকে এই সম্প্রচার কার্যক্রমটা কীরকম ছিল? আমার মনে পড়ে যে হয়তো এখন যে আমাদের স্যাটেলাইট আছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট বা থাইকম আপনারা ব্যবহার করেছেন, সেই সময় মানে কি ধরনের চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আপনারা অনুষ্ঠান করতেন? সেই সময় যেটা ছিল, এখন যেরকম আমরা মানে এই বঙ্গবন্ধুর আগে আমরা আর্থ স্টেশন দিয়ে চালাতাম প্রোগ্রাম, কিন্তু তার আগে মানে বেশ অনেক দিন, 4 বছর বোধহয় হবে না, 4 বছর পরে তো আমরা আর্থ স্টেশনে পারমিশন পাইলাম। তো সেই সময় যেটা হলো যেটা যে আমাদের ওই প্রোগ্রামগুলিকে ক্যাসেট, প্রতিদিন ক্যাসেট তৈরি করে সবগুলো ওনারা আমাদেরকে দিতেন, ক্যাসেট দিতেন, আমাদের প্রোগ্রামের ক্যাসেটগুলি দিয়ে আমরা থাইল্যান্ডে পাঠিয়ে দিতাম। তখন আমাদের টেলিকাস্ট হতো থাই টেলিকমের, মানে এখান থেকে বড় বড় ক্যাসেট করে সেই ক্যাসেটগুলো ডিএচএল এর মাধ্যমে থাইল্যান্ড প্রত্যেকদিন ডিএচএল এর সঙ্গে আমাদের কন্ট্যাক্ট ছিল যে 24 ঘন্টার মধ্যে ওরা ক্যাসেট যেভাবেই হোক যেদিক দিয়ে পারে ওরা পৌঁছায় দিবে। তো এই সার্ভিসটা ওরা খুব ভালো দিচ্ছে আমাদেরকে। আমরা প্রতিদিন ওনাদেরকে ক্যাসেট দিতাম। এই তখন আমরা 24 ঘন্টা তো সম্ভব না শুরুতে, তখন আমরা 8 ঘন্টার প্রোগ্রাম দেখাইতাম নতুন, আর বাকিগুলি রিপিট করতাম। তো এইভাবে 8 ঘন্টার প্রোগ্রামের জন্য আমাদের প্রায় 4টা ক্যাসেট, 4-5টা ক্যাসেট আমাদের পাঠাইতে হতো। তো এটা প্রতিদিনের রুটিন ছিল যে প্রতিদিন এই 4-5টা ক্যাসেট রেডি করে আমরা পাঠাতাম। ওনাদেরটা ওনারা আমাদের রেডি করেই দিতেন, তো সেখানে আমার 2টা ঘন্টা সময় বেঁচে যেত। বাকি আমাদের যেগুলি হতো সেগুলিকে আমরা ক্যাসেট তৈরি করে পাঠাতাম। তো সম্পূর্ণটাই টেলিকাস্ট হতো তখন থাইল্যান্ডের টেলিকম, ওদের যে টেলিপোর্ট আছে সেই টেলিপোর্টে। তো ওনারা আমাদের 2টা রুম দিছিল সেখানটা, সেই রুমের মধ্যে একটাতে আমরা ছোট মিনি আকারের একটা স্টুডিওর মতন করা ছিল, যে এমার্জেন্সি কোনো কিছু হলে যে এখানে যদি আমাদের লিঙ্ক না হয় বা ক্যাসেট যদি না যায় তাহলে ওখান থেকে ওই যেগুলি আছে পুরাতন ক্যাসেট বা নতুন কিছু করে চালানোর জন্য। এই করেই আমাদের 4 বছর আমরা এইভাবেই আমাদের ক্যাসেট দিয়েই চালালাম। তো সেক্ষেত্রে আমরা দেখেছি প্রথম দিকে ওই সংবাদ পাঠও শুরু হয়েছিল থাইল্যান্ড থেকে বোধহয়, সেটি কিভাবে? আমরা যখন দেখলাম যে এখানকার খবর তো লাইভ পড়তে হয়, লাইভ দেখাতে হয়, তা যেটা সম্ভব হচ্ছে না কারণ আমাদের আর্থ স্টেশন নাই যে লাইভ দেখাবো, তখন আমরা 2জন নিউজ রিডারকে থাইল্যান্ডে পাঠালাম। থাইল্যান্ডে পাঠাই ওখানে একটা ছোট করে স্টুডিও তৈরি করলাম। করার পর আমরা এখান থেকে, তখন তো আর এই এখন যেরকম ফেসবুক এত, হ্যাঁ তখন ফ্যাক্স দিয়ে নিউজগুলি পাঠাতাম। ওনারা ব্যাংকক থেকে করতে, আমরা তখন সিঙ্গাপুর থেকে। আচ্ছা, তো ফুটেজটাকে করতাম কি তখন ওই যে নিউজের ফুটেজ পাঠাই দিতাম, সেটা পরের দিন দেখাইতাম, কিন্তু টাটকা খবরটা শুধু রিডার পড়তো, ছিল না। মানে ফুটেজ দেখাইতে হলে তো সঙ্গে সঙ্গে ফুটেজ তো পাঠাবো, তখন এখন যেরকম আছে নানা রকম হোয়াটসঅ্যাপ বিভিন্ন মাধ্যমে পাঠানো যায়, কিন্তু তখন এই জিনিসগুলি পাঠানো যাইতো না। তখন আমরা ওখানেই এই ফ্যাক্সের মাধ্যমে খবরটা পাঠাইতাম, ওই টাটকা খবরটা ফ্যাক্সের মাধ্যমে, কিন্তু ছবিটা তার পরের দিন দেখানো হতো। এইভাবে চালু করি আমরা। তারপরে তো ধরেন 2 বছর চলে গেল এরকম। তো 2 বছর পরে তো ওনারা নিজেরাই চ্যানেল শুরু করলো নিজেরা 2 বছর পর।
তো তখন তো ওনারাও ঠিক ওই একই পদ্ধতিতে, ওনারা তো আপনার বোধহয় সিঙ্গাপুর থেকে স্যাটেলাইটে তখন যে সম্প্রচারটা সেটা থাইল্যান্ড থেকে ফ্যাক্সের মাধ্যমে সংবাদ পরিবেশন করা হতো, মাধ্যমে ঢাকা থেকে পাঠানো হতো। এবং যেটা ফুটেজ থাকতো জি। সেটা তো পাঠানো সম্ভব ছিল না, সুতরাং সেটা দিয়ে পরের দিন আরেকটা অনুষ্ঠান করতে হতো। আচ্ছা, সংবাদটা তো আগের দিন পড়ে দিল, পরের দিন ফুটেজগুলো মানে ছবিগুলো দেখানো হচ্ছে পরের দিন, এইভাবে কাটাতে হয়েছে। এবং বিশেষ দিন হলে আগের টেপ পাঠাতে হয়েছে, বুঝে চিনতে পাঠাতে হয়েছে। বিশেষ করে বিজ্ঞাপনের ক্ষেত্রে একটা সমস্যা আমরা ফেস করতাম, যে কোনো একটা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে হয়তো 5 টাকা কম, এই ধরনের একটা বিজ্ঞাপন জানা যে আগামী 15 তারিখ পর্যন্ত 5 টাকা কম, তো 16 তারিখেই ওই বিজ্ঞাপনটা আর যাবে না। আচ্ছা, এটা খুবই কঠিন ছিল, মানে সেটাকে স্টপ করাটা। সেটাকে স্টপ করাটা, কারণ ওখানে তো প্রোগ্রাম করে থাকতো। হ্যাঁ, প্রোগ্রাম অলরেডি ওর মধ্যে ফিক্স করে পাঠিয়ে দিতাম। 48 ঘন্টার প্রোগ্রাম মধ্যে আমরা একসাথে দিতে হতাম। মানে আসলে আমাদের দর্শকরা কিন্তু এমন ঘটনা ঘটেছে, বাবুদের ক্ষেত্রে ঘটেছে যে ব্যাংককে তখন আমাদের কাউকে, ব্যাংকক বা সিঙ্গাপুরে কাউকে পাঠাতে হয়েছে, গিয়ে হাতাতে গিয়ে ক্যাসেটটা বের করে তারপরে ওই ক্যাসেটটা, নতুন ক্যাসেটটা নিতে হয়েছে। জি, আমরা ডক্টর মাহফুজুর রহমানের কাছে শুনলাম। আসলে সাগর ভাই, আপনাকে নিয়ে তো অনেক কথা বলবার জায়গা আছে, অনেক অনেক বিষয় আছে। আপনি একটা সংস্কৃতিবান পরিবার থেকে আপনি এসেছেন। আপনার মা এবং আপনার বাবা দুজনের কথা যদি বলি, সেটি কিন্তু বাংলাদেশের সাহিত্য শিল্প জগতে অবশ্যই হয়ে থাকে। আমি যতটুকু দেখেছি আমার জ্ঞান থেকে, যে 1966 সালে প্রথম আপনি অভিনয়ের সাথে যুক্ত হন এবং একটি ছবিতে প্রধান চরিত্রে আপনি অভিনয় করেছিলেন। আপনি পরবর্তীতে বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন। এই যে যেটি বলছিলেন যে ডক্টর মাহফুজুর রহমান এবং আপনাদের যে থাইল্যান্ড এবং সিঙ্গাপুর থেকে সম্প্রচার করা সেটি হয়েছিল, সেটা তো আমাদের দর্শকরা এখন এটাকে ইতিহাস হিসাবে মনে করবে। তাদের কাছে হয়তো মনে হবে এটা কীভাবে সম্ভব হয়েছিল। তো সেই যাত্রায় আমরা দেখেছি যে ডক্টর মাহফুজুর রহমানের সাথে আপনার দীর্ঘদিনের বন্ধুত্ব, এবং আপনি হাত বাড়িয়ে দিয়েছিলেন 2 ঘন্টার অনুষ্ঠান। পারস্পরিক হাত বাড়ানোর ব্যাপার ছিল এখানে। এই যে মাহফুজ ভাই, তার আগে মাহফুজ ভাই গার্মেন্টসের ব্যবসা ছিল, এবং সেখানেও নানাভাবে আমাদের পারস্পরিক সহযোগিতা ছিল। গার্মেন্টসের সঙ্গে আমরা জড়িত ছিলাম। ওনাদের ফ্রেশ অফ গার্মেন্টস, মানে আমার বাইং হাউসের কাজ করতো তখন রেগুলার। এবং আজকে মাহফুজ ভাই যেমন টেলিভিশনে প্রথম, স্যাটেলাইট টেলিভিশনে, আমার মনে হয় যে গার্মেন্টস ব্যবসাতেও যত বড় নিটে ব্যবসা করেছেন এবং যত বড় ফ্যাক্টরি ঢাকায় ছিল, পুরোটা এয়ার কন্ডিশন। আপনার কি মনে আছে প্রথম আমরা এয়ার কন্ডিশন ফ্যাক্টরি? সেই অবস্থায় যদি আমরা বলতে চাই, এটা আসলে একেবারেই স্বীকৃত এবং ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকা দরকার যে এই স্বপ্নযাত্রার সারথি হচ্ছেন আপনারা দুজন, ডক্টর মাহফুজুর রহমান এবং ফরিদুর রাজা সাগর। তো সেই অবস্থায় আজকে এই এটিএন বাংলার যে প্রতিষ্ঠাবার্ষিকী আর কিছুক্ষণ পরেই হয়তো বা আমরা টাইম গুনছি, শুরু হয়ে যাবে। আপনি এই ডক্টর মাহফুজুর রহমান, এটিএন বাংলাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন, কিভাবে মূল্যায়ন করবেন? একটা বড় বিশ্লেষণ, এবং মানে কথা যেটা ডক্টর মাহফুজুর রহমান যেটা করেছেন, একা করেছেন। তিনি গার্মেন্টস ব্যবসা করতেন, টেলিভিশন করেছেন, স্যাটেলাইট টেলিভিশন করেছেন, চিন্তা ভাবনা করে। আর আমরা কিন্তু টেলিভিশনের সাথে জড়িত ছিলাম, এবং আমার সাথে আমার যারা বন্ধুরা, যারা সবাই মিলে আমরা ইমপ্রেস টেলিফিল্ম তৈরি করেছি, তাদের অনেকেই টেলিভিশনের সাথে জড়িত ছিল, অনেকেই টেলিভিশন অনুষ্ঠান নিয়ে ভাবতো। ফলে আমরা সবাই মিলে যে প্রতিষ্ঠানটা করেছি পরবর্তী পর্যায়ে, সেটা ডক্টর মাহফুজুর রহমান একলা চিন্তা করে করেছেন। এবং আমি আজকে এই 28 বছর যখন পা দিচ্ছে, তখন তাকে তো অভিনন্দন জানাতেই চাই। এবং একটা কথা বলতে চাই, সেটা হলো যে সাধারণ মানুষরা আমরা কী করি, যে একটা রাস্তায় গিয়ে যদি একটা গর্ত পড়ে যাই, ওঠার চেষ্টা করি। মাহফুজ ভাই দেখেন যে গর্তটা আরও গভীর হলে কোথায় যাওয়া যাবে, সেইভাবেই তিনি চলার চেষ্টা করেছেন। যে কারণেই আজকে একটা স্যাটেলাইট চ্যানেল 28 বছরে পা দিচ্ছে, এই যে ধারাবাহিকতা ধরে রাখা, এটা কিন্তু খুবই কঠিন ব্যাপার। এবং সেই কঠিন ব্যাপারটা তিনি করছেন বলেই পেছনে যে আমরা, আপনি 35-36টা বলেছেন, আমার ধারণা আরও বেশি, 40টার উপরে, আমরা সবাই চলছি পিছনে। তো এটা তো স্বীকার করতেই হবে। এবং সেই ক্ষেত্রে আপনি বলছিলেন, এবং ডক্টর মাহফুজুর রহমান আপনার প্রশংসা করলেন, আপনার দুজনে মিলেই কিন্তু আমি মনে করি যে এই যে টেলিভিশনে, যেটা বেসরকারি টেলিভিশন বা স্যাটেলাইট টেলিভিশন, সেটিকে আপনারা প্রথম উদ্যোক্তা হিসেবে আপনারা এই চ্যালেঞ্জটা গ্রহণ করেছেন। তো সেই সময় বিজ্ঞাপন বা এই যে খরচকে পুষিয়ে নিয়ে আসা, আমি যতটুকু দেখেছি যে নিজের পকেটের পয়সা দিয়েও কিন্তু এটিএন বাংলাকে চালাতে হয়েছে, অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, বিজ্ঞাপন পাওয়া যেত না। তো সেই সময় আপনি কি কি চ্যালেঞ্জ ফেস করেছেন? টাকা পয়সার চেয়ে বড় যে ব্যাপারগুলো ছিল, যে 24 ঘন্টা বা 8 ঘন্টাকে যে 3 ভাগ করতে হবে বা 6 ঘন্টাকে 4 ভাগ করতে হবে, এগুলো কিন্তু তখন সব মানে প্রক্রিয়াটা বের করতে হয়েছে। মাহফুজ ভাই, আমার মনে আছে, তখন বিটিভিতে সপ্তাহে একদিন সিনেমা দেখানো হতো। মাহফুজ ভাই একদিন বললেন, আমি এই অফিসে এসেছিলাম, এখানে অফিস তোমার, বললেন যে এক কাজ করি, আমরা প্রত্যেক দিন একটা করে সিনেমা দেখাই। যেখানে বিটিভি একটা সিনেমা দেখাচ্ছে, তখন আমরা 60টা সিনেমা দেখানোর পরিকল্পনা তিনি নিলেন। কারণ 3 ঘন্টা করে 12 ঘন্টা কাভার করবে শুধু একটা সিনেমায়।
তখন মানে 24 ঘন্টা দেখানোর যে চাহিদাটা দর্শকের সেটি পূরণ করা সম্ভব হয়। সময় কিল করা যায়, মানে সময়কে পার করা যায় যে সিনেমাটা প্রত্যেকদিন একটা করে সিনেমার মানে সাহস তখন এটিএন দেখালো। পরবর্তী পর্যায়ে সবাই তাই করলো। এখন আস্তে আস্তে অবশ্য সিনেমার উপর নির্ভরতা কমে আসছে, কিন্তু সিনেমা যে একটা বড় টেলিভিশন চালানোর জন্য একটা বড় সময়ের পার করার ব্যাপার, সেটাও এটিএন বাংলা প্রথম দেখিয়েছে। আর তারপর তো নানা এই যে স্লট করা, একটা 30 মিনিটের স্লট হবে, 20 মিনিটের অনুষ্ঠান হবে, 10 মিনিট বিজ্ঞাপন হবে, 1 ঘন্টার একটা প্রোগ্রাম হবে, 20 মিনিট বিজ্ঞাপন হবে। মাউসবারে এটিএন আরেকটা শুরু করেছিল প্যাকেজ বিজ্ঞাপন, মাসে 1 লাখ টাকা, প্রত্যেকদিন 1 মিনিট। মানে এই যে পদ্ধতিগুলো, এটা কিন্তু এটিএন আবিষ্কার করেছে। তারপরে এটা অনেকে বদলেছে, আমরা বদলেছি, অনেকে বদলেছে, কিন্তু মূল যে কাঠামোটা এটা এটিএন দাঁড় করিয়েছে, এবং এটিএন দাঁড় করানোর মানে ডক্টর মাহফুজুর রহমান দাঁড় করিয়েছে। তো সেরকম ওই জায়গাটা আসে, আমি ডক্টর মাহফুজুর কাছে আরেকটু পরে আসবো আবার হয়তো। আমরা এখন যে মিডিয়ার যে চ্যালেঞ্জটা দেখতে পাচ্ছি, এখন তো 40টা টেলিভিশন বলা হচ্ছে, কিন্তু আমাদের বিজ্ঞাপন বাজারটা আসলে সেই অর্থে কিন্তু অত বড় বিজ্ঞাপন বাজার নয়, এবং আমাদের বিজ্ঞাপনগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় এখন চলে যাচ্ছে, এবং সেখানে কি নীতিমালা হয়েছে, নীতিমালার কথা বলা হচ্ছে, এবং আমরা বলে থাকি যে কন্টেন্টটা হচ্ছে আপনাদের অর্থাৎ টেলিভিশন মালিকদের, কিন্তু সেই কন্টেন্ট প্রচার প্রকাশ করার পরে দর্শকরা দেখে, সেখান থেকে কিন্তু আপনারা কোনো রেভিনিউ পান না, এটিএন বাংলা পায় না, এটিএন নিউজ পায় না, এই যে 40টা টেলিভিশন কেউ পায় না। তো সেই অবস্থায় এই যে বিজ্ঞাপনের বাজারটা যে সংকুচিত হয়ে যাচ্ছে, অন্যদিকে এই কন্টেন্ট থেকে কিন্তু টেলিভিশন ওনারা কোনো রকমভাবে কোনো রেভিনিউ পাচ্ছে না, সেই জায়গাটাকে কি করা দরকার বা কোনো পরিকল্পনা গ্রহণ করা যায় কিনা? না, গত আমাদের চ্যানেল আই 25 বছরে পড়তে যাচ্ছে, তাই গত 25 বছরে বা এটিএন 28 বছরে নানা রকম পরিবর্তন, নানা রকম জিনিসের মধ্যে দিয়ে আমাদের চলতে হয়েছে। তো এই মুহূর্তে যে আমি বলছি যে আমাদের বিজ্ঞাপন বেশিরভাগই চলে যাচ্ছে অন্য জায়গায়। এখন মাধ্যমটা যখন পরিবর্তন হয় বা মাধ্যমে যখন একটা পরিবর্তন আসে, তখন এই নানা রকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। বিজ্ঞাপন কমে গেছে, এটা সত্যি কথা, কিন্তু একই সাথে আমরা এখন যেটা বলার চেষ্টা করছি যে এই যে দর্শকরা সারা বাংলাদেশে কিংবা সারা পৃথিবীতে এখন বাঙালি দর্শকরা চ্যানেল আই, এটিএন, বাংলাদেশের চ্যানেলগুলোর অনুষ্ঠান দেখছে। এখান থেকে কিন্তু আমরা দর্শকরা সব জায়গায়, বিদেশে বলেন বা দেশে বলেন, দেখার জন্য কোনো না কোনো টাকা খরচ করছেই। সেখান থেকে কিন্তু চ্যানেল মালিকরা কোনো ভাগ পাচ্ছেন না। ফলে দর্শকদের কাছ থেকে যদি চ্যানেল কিছু টাকা না পায়, তাহলে শুধু বিজ্ঞাপন দিয়ে আসলে কি টেলিভিশন চলা সম্ভব? না। আমরা তো আমাদের সামনে খুব দুর্দিন আসতেছে, যে হয়তো দেখা যাবে এখন চ্যানেল যত বাড়তেছে, বিজ্ঞাপন দাতারা এই বেনিফিটটা তারা নিচ্ছে। তারা ডে বাই ডে যেভাবে বিজ্ঞাপনের রেট কমানো শুরু করছে, এরপরে তো দেখা যাবে যে আমাদের মাগনাই চালাইতে হবে, মানে এক তো পয়সা কমে যাবে অনেক। তারপরে যেটা হবে যে প্রোগ্রামের থেকে বিজ্ঞাপন বেশি হয়ে যাবে, কারণ আমাদেরকে পোষাইতে হবে, বিজ্ঞাপন না দেখালে আমরা কি করে চলবো। এই যে একটা সংকট যেটা আসতেছে, এই সংকটটা কিন্তু ভয়াবহ সংকট, মানে টেলিভিশন আলাদার জন্য। এখন কিছু কিছু হচ্ছে যে ইউটিউব, ফেসবুকে কিছু কিছু দিয়ে অনেকে কিছু টাকা, কিন্তু সেই ওইটার উপর একটা সাময়িক, ওইটার উপর দিয়েও কিন্তু মানে আমরা নির্ভর করতে পারি না টেলিভিশন চালানোর জিনিসটা। এখন আমাদের একমাত্র বাঁচার উপায় যেটা, সেটা আমাদের পে চ্যানেল করতে হবে ইমিডিয়েট। এইটা যখন আমি এইবারে গতবার যে ইলেকশন হলো, অ্যাড করতে আমি মেম্বার ছিলাম, আমি কিন্তু প্রথমেই আমি এই কথাটা বলছিলাম তাদেরকে যে আমাদের যাই হোক শুরুতেই আমাদের পে চ্যানেল করার একটা করেন। আমি বলি আমার কাছে ফর্মুলা আছে, আপনারা বললে আমি আপনারা যদি মনোযোগী হন এটার ব্যাপারে, তাহলে আমরা এটা শুরু করতে পারি। তো কেউ কানেই দিল না, কারণ তাদের যেটা যারা এখন লিডার যারা, তাদের তো নিজেদেরই বিশাল বিশাল ব্যবসা। যেমন আমাদের সবাই এখন চিন্তা করছে, আমাদের প্রেসিডেন্ট, তার হিউজ ব্যবসা, সে কিন্তু তার নিজের অ্যাড দিয়ে তার চ্যানেল চালাতে পারে। তারপরে বেক্সিমকোর সালমান সাহেবও ওনার যে সব অ্যাড আছে এগুলি দিয়ে, তারপরে আমাদের বসুন্ধরা তাদের। কিন্তু আমরা যারা কিছু আছি, যারা আমাদের টেলিভিশনে আমাদের মেইন, আমরা বিপদে আছি। আমাদের যেমন আগে আমার গার্মেন্টস ব্যবসা ছিল, অনেক কিছু ছিল, তখন আমি এখন এই টিভির জন্য আমি গার্মেন্টস বন্ধ করে দিছি, যে কারণে এখন সবচেয়ে ফেসে গেছি। কারণ আমার এখন দেখা অন্যান্য কোম্পানির হচ্ছে টিভিটা হচ্ছে সিস্টার কনসার্ন, সাগর ভাইদের কি আমি জানি না, সাগর ভাইদের বোধহয় সিস্টার কনসার্নই হবে টেলিভিশন চ্যানেল আই, চ্যানেল আই বা চ্যানেলে আলাদা একটা সত্তা, আলাদা, মানে
ভালোবাসা থেকে কিন্তু সবাই এই ব্যবসা ভালোবাসা, কিন্তু আপনাদের বোধহয় চ্যানেলটা বোধহয় আপনাদের সিস্টার কনসার্ন, মেইন কনসার্ন। তারপরও চ্যালেঞ্জের মধ্যে আমাদের কিন্তু এটিএন বাংলার কিন্তু মেইন, কারণ আমার সাইড ব্যবসাগুলো তো এখন টোটালি আমি বন্ধ করে দিয়েছিলাম এই চ্যানেল শুরু করার পরে। আমার গার্মেন্টস, এত সুন্দর গার্মেন্টসের ব্যবসা ছিল, এটা চ্যানেলের পরে আমি এটা বন্ধ করে দেই। তো এখন যেটা হচ্ছে, আমার কিছু তো আমার নির্ভর করতে হয় চ্যানেলের উপরে, আমার রেভিনিউ নিজের থেকে আমি সিস্টার কনসার্ন, ব্রাদার কনসার্ন, যেটাই হোক না কেন, মূল জিনিসটা হলো যে অন্য জায়গা থেকে পৃথিবীতে যে টেলিভিশন চলে, আমাদের সেই সিস্টেমে যেতে হবে। প্রিয় দর্শক, ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির পরও আবার আমরা ফিরে আসবো দেশের দুজন শ্রেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিত্ব ডক্টর মাহফুজুর রহমান এবং একই সাথে আরেকজন গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব ফরিদুর রেজা সাগরকে নিয়ে। বিরতির পর আবারও ফিরে এসেছি ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন দুজন গণমাধ্যম ব্যক্তিত্ব ডক্টর মাহফুজুর রহমান এবং একই সাথে রয়েছেন আরেকজন গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব ফরিদুর রেজা সাগর। আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বিজ্ঞাপনের ক্ষেত্রে এমন অনেক জিনিস, বিশেষ করে সরকারি বিজ্ঞাপন কিংবা ব্যক্তিগত বিজ্ঞাপনেও, আমি উদাহরণটা এইভাবে দিলে হয়তো খুব ভালো শোনাবে না, কিন্তু এই মুহূর্তে এই উদাহরণটি মনে পড়ছে যে একটা খুশি সংবাদ, শোক সংবাদ যাই হোক, আমাদের বিজ্ঞাপনদাতা বলেন বা কিংবা আমাদের চারপাশে সব চেনা মানুষ ফোন করে বলবে যে ভাই এই খবরটা একটু দিয়ে দেন, এই 7টার খবর দিলেন, 9টার খবর দিলেন না, যে খবরই দিয়ে দিলাম আমরা খবরটা, 11টা আবার বলবে কালকে একটু দিয়ে দিন খবরটা, একটু স্ক্রলে দিন। আমাদের কাছে আমরা খবরটা মানে সম্পূর্ণ সৌজন্যমূলকভাবে প্রচার করলাম, তাছাড়া আমাদের কোনো উপায় নেই। পরের দিন সকালে সবগুলো পত্রিকা দেখবো, জাতীয় পত্রিকায় প্রথম পৃষ্ঠায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে, শোক সংবাদ কিংবা আনন্দ সংবাদ যাই হোক, সেই বিজ্ঞাপনটা প্রথম পৃষ্ঠা দেওয়া হয়েছে, তারা বিজ্ঞাপন দিয়েছে। কিন্তু টেলিভিশনের ক্ষেত্রে এটা আমরা কোনোভাবেই চালু করতে পারছি আমরা, মানে ওই জায়গাটায় আমি আপনার দুজনের সাথে অ্যাড করতে চাই। সেটা দেখেন, আমি যেটা, এটা আমার নোটে নাই কিন্তু মাথায় এখন ঢুকলো, সেটি হচ্ছে দেখেন সরকার বা রাষ্ট্র বা অন্য বিষয়গুলো যারা আপনারা সরাসরি সম্প্রচার করেন, মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা বিশেষ দিবসের প্রোগ্রামগুলো, কিন্তু আমরা যদি প্রিন্ট মিডিয়া দেখি সেখানে কোরপত্র বিজ্ঞাপন দেওয়া হয়, এত ইঞ্চি এত টাকা, কিন্তু সেই সুবিধা থেকে কিন্তু টেলিভিশন কর্তৃপক্ষ, সুতরাং টেলিভিশনের আয়ের এই যে এখন বলছি যে প্রক্রিয়াটা বাড়াতে হবে, নানা রকম প্রক্রিয়া যেতে হবে, আয় করার অনেক রাস্তা রয়েছে, কিন্তু সেটাকে আমাদের ঘরে তুলতে হবে। আমার কাছে মনে হয় যে র্যাব বলি, পুলিশ বলি, নিরাপদ খাদ্য বলি, সব দায়িত্ব টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে পড়েছে। যে একটা ক্যাসেট পাঠিয়ে দিল, বলতে হবে আমাদের নোটিশ সবকিছু, একটা চিঠি চলে সবই আমরা মানে কমপ্লিমেন্টারি করতে বিনা পয়সাই করি। হ্যাঁ, বেশিরভাগই সব আমরা তো ওই জায়গায় যেটা পে চ্যানেলের কথা বলছিলেন, যেমন আমি একটা ছোট্ট হিসাব নিকাশ করে দেখেছি, প্রায় 4-5 হাজার কোটি টাকা কিন্তু যদি আমরা প্রত্যেকটা বাসা থেকে একটা লাইন থেকে 200-250 টাকা করেও কালেকশন করি, যদিও বনানী গুলশানে একটু বেশি, সেখানে 300, 350, 400 টাকা, 500 টাকা পর্যন্ত না হয়, সেখানে যে 4-5 হাজার কোটি টাকা যেখানে উপার্জন হয়ে থাকে, রেভিনিউ এসে থাকে, তো ওই জায়গাটাতে কি কারণের জন্য এখনো পর্যন্ত সরকার বলি, এডকো বলি, এই জায়গাটা কেন পছন্দ যাচ্ছে না? এইটা মাহফুজ ভাই একটু ভালো জানেন, কারণ উনি এটা নিয়ে পড়াশোনা করেছেন, যে সিস্টেমটা কিন্তু তৈরি করার জন্য অনেক টাকার দরকার। এটার জন্য কিন্তু এই টাকাটা ইনিশিয়ালি পে চ্যানেল করতে গেলে মিনিমাম 6 থেকে 7 হাজার কোটি টাকা লাগবে, এবং এই 5-6-7 হাজার কোটি টাকা কোনো পার্সোনালভাবে কোনো ব্যক্তি এটা ইনভেস্ট করা সম্ভব না। সেজন্য আমি প্রপোজাল দিয়েছিলাম, আমাদের আগের মধ্যে ডক্টর হাসান মাহমুদ সাহেব যখন ছিলেন, ওনাকে আমি বেশ কয়েকবার প্রপোজ করছিলাম যে করেন না আপনারা, এই পে চ্যানেল করতে হলে কোনো একটা বড় কোনো সংস্থাকে দেন, বা আমাদের মধ্যেই আমরা একটা কনসোর্টিয়াম করি, যেতে আমরা এই 6,000 থেকে 7,000 কোটি টাকা যাতে ভাগ করে সব ইনভেস্ট করা যায়, ইনভেস্টমেন্টের পেব্যাকটা কিন্তু একবারে গ্যারান্টেড, আর ব্যাংক যাতে করা যায়। তাই আমরা এটা আমাদের পার্সোনালভাবে, আমরা ব্যক্তিগতভাবে আমাদের করা সম্ভব না, এটা গভর্নমেন্ট ইচ্ছা করলে পারে। তখন উনি গোধরে বসলেন যে এটা বিটিভি করবে। আমি বললাম বিটিভির সেই লোকবল নাই, সে বিটিভির সেই আর্থিক এত তারা সাউন্ড না অত ভালো যে বিটিভি এত টাকা ইনভেস্ট করতে। তখন আমি প্রপোজাল দিয়েছিলাম যে এই জিনিসটা করতে দেন বঙ্গবন্ধু স্যাটেলাইট টালাদেরকে, কারণ ওরা ক্যাপেবল, কারণ ওদের কাছে ফান্ড আছে, ওদের কাছে সরকার ইচ্ছা করলে ওদেরকে টাকা দিতে পারে, সরকারি ব্যবস্থা দিতে পারে, ওরাই একমাত্র কিন্তু পারে। আমি এটা নিয়ে অনেক দূর আগাইছিলাম, শাহজাহান সাহেব, চেয়ারম্যান শাহজাহান সাহেবের সঙ্গে বেশ কয়েকবার আমি মিটিং করি, উনিও আমার অফিসে এসে এই যে ব্যাপার নিয়ে মিটিং করে, আমি ওনাদেরকে ক্লিয়ার পিকচার বুঝাই দিছিলাম। আমি যোগাযোগ করলাম মেশিন টুলস ফ্যাক্টরি আর্মিদের,
ওদের সাথে ওদের জেনারেল যে ছিল সে আমাকে বলে, মাহফুজ ভাই আপনারা যদি নিতে চান আমরা আপনাদেরকে এই 5 কোটি বক্স 1 বছরের মধ্যে তৈরি করে দিব। দিতে রাজি হলো, বলে শুধু আপনারা ইনিশিয়ালি আমাদেরকে 1 কোটি টাকার যোগান দিবেন, পরবর্তীকালে আপনাদেরকে আমরা। তার মানে এটা এখন সময়ের দাবি, যদি এটা পে চ্যানেল আসার জন্য রাষ্ট্র বা সরকারকে যদি এখানে এগিয়ে আসা না হয়, এটা কিন্তু একটা ব্যক্তি মালিকানার কারো পক্ষে সম্ভব নয়। তখন একটা সমতার ভিত্তিতে হয়তো বা আমরা মনে করবো যে টেলিভিশনের আজকে যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, বিজ্ঞাপন কমে যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন যাচ্ছে, তো এটা একটা সুরা হবে। এবং মনে করি শুধুমাত্র যে মালিকরা নয়, যারা আমরা কর্মীরা কাজ করি, আমাদেরও একটা সুরক্ষার জন্য সেই জায়গাটাতে তৈরি হবে। একটা যদি সহজ হিসাব করে যে কমপক্ষে যদি 2 কোটি দর্শকও আরো বেশি দেখে, না এখন 5 কোটি, এখন 5 কোটি দর্শক যদি 5 কোটি একটা চ্যানেল দেখে, তাহলে যদি 5 টাকা করেও নেন 25 কোটি টাকা গ্যারান্টি। না আপনার যদি ধরা হয় যে প্রতিটা চ্যানেলকে 1 টাকা করে দিবে, তাও 5 কোটি টাকা, তাহলে আমাদের 5 কোটি টাকা তো এসে যাচ্ছে। তো সেই জায়গাটায় 5 কোটি টাকা যদি আসে, আমরা তখন বিজ্ঞাপনের উপর নির্ভর করবো না। আমরা তখন কি হবে, আমরা যেটা করতাম, সাগরের বোধহয় খেয়াল আছে আমার, যেটা আমরা শুরুতে আমরা ডিকটেট করতাম এই অ্যাডওয়ালাদেরকে, ভাই এত টাকা দিলে দাও, নাহলে দিব না, নিব না আমি। আমরা তো আমরা মাত্র 2 জন, আমরা সে খবরে আমরা বলতাম 60,000 টাকা মিনিট দিলে দাও, না ভাই দরকার নেই আমার, হ্যাঁ নিতাম না। কিন্তু এখন যেটা হয়েছে, এখন তারা যেটা বলে সেটাই আমাদের মেনে নিতে হয়। সুতরাং এখানে এটা সুরা হওয়া দরকার। আমি একটু বর্তমান টেলিভিশন বা সোশ্যাল মিডিয়া যে অ্যাক্টিভিটিসগুলি সেগুলো আসে, রাষ্ট্রের নীতিমালা এবং ওই জায়গার মধ্যে কতখানি নীতি সহায়তা টেলিভিশনগুলি করা দরকার, সে জায়গায় আমি একটু বলতে চাই। সেটা দেখেন, এখন সোশ্যাল মিডিয়া বা ইভেন আমরা মাঝে মাঝে কিছু টেলিভিশনও সেটা দেখতে পাই যে আমরা ওয়েব সিরিজ, যেটি দেখা যাচ্ছে আমাদের মূল স্ট্রিমের যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রাম থেকে কিন্তু সরিয়ে যাচ্ছে, সবাই ওয়েব সিরিজে আসক্ত হয়ে পড়ছে। তো আমাদের যে বাস্তবতায়, সেই বাস্তবতায় যে ওয়েব সিরিজ প্রচারটা কতখানি আমাদের জন্য চ্যালেঞ্জ হতে পারে, বা আমাদের সংস্কৃতির সাথে কতখানি মানানসই হবে? না, এটা কোনো চ্যালেঞ্জ না, কারণ সব কিছু যখন টেলিভিশন এসে মনে করেছে লোকে সিনেমা দেখবে না, প্রত্যেকদিন একটা করে সিনেমা টেলিভিশনে দেখানো হচ্ছে, তাদের মনে করেছে হলে যাবেই না। তো এটা তো কোনো কিছু প্রত্যেকটাই প্রত্যেকের মানে পরিপূরক। ওয়েব সিরিজ আরেকটা ধারা, যে দেখবে সে সেখানে দেখবে, যে এখানে দেখবে। দর্শক তো বাড়ছে, প্রতিদিনই দর্শক বাড়ছে নানাভাবে। সুতরাং যে যেটা হবে, সময়ের চাহিদাটাকে অস্বীকার করার কোনো সুযোগ আমাদের নাই। অস্বীকার করার সুযোগ নাই, কিন্তু আমরা যারা টিভি চালাচ্ছি, মানে চ্যানেল চালাচ্ছি, আমাদের জন্য কিন্তু এটা থ্রেট। ওরা যদি ওদের যদি দর্শক যদি সব ওদের মুখী হয়ে পড়ে, তাহলে আমরা কি দেখাবো, কাকে চ্যানেল দেখাবো? কিন্তু ওয়েব সিরিজে তো একটা একেবারেই একটা নির্ধারিত বয়সের জন্য তৈরি করা হয়, সেটাও ঠিক না। হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যেসব প্রোগ্রাম দেখে, এটা বলতো গাড়ি রাস্তায় জাম, রেলওয়ে নিয়ে বসে পড়লো। অনেকে আছে যে আমাদের টাইমলি খবরটা দেখতে পারলো না, ওই তখন ওখান থেকে দেখতেছে, কতগুলি তারা বেনিফিট পাচ্ছে। কিন্তু এই জিনিসগুলি কিন্তু আলটিমেটলি আমরা যারা চ্যানেল চালাই তাদের জন্য একটা থ্রেড হয়ে দাঁড়াচ্ছে। কদিন পরে দেখা যাবে আমরা দর্শক নেই, সব দর্শক ওদের ওখানে, তো আমরা কি দেখাবো? আমরা প্রোগ্রাম প্রডিউস করতেছি, আমরা প্রোগ্রাম তৈরি করতেছি, বেনিফিট নিচ্ছে অন্যজনে। কিন্তু সেক্ষেত্রে দর্শকদেরই সচেতন হতে হবে। দর্শকরা তো যেটা বন্ধ করতে পারবো না, দর্শকরা তো যেটা ইজি ওয়েতে পাবে সেটাই দেখবে। ওখানে একটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে যেটা ওয়েব সিরিজটা হয়তো একটা শ্রেণীর দর্শকের জন্য, আবার অন্যদিকে যেটা হচ্ছে যে টেলিভিশন, যদি ওয়েব সিরিজ তো টেলিভিশন সরাসরি প্রচার করতে পারে না, যে কারণে অশ্লীল ভাষা, অশ্লীল ল্যাঙ্গুয়েজ তারা করতে পারে না, তাদের একটা নীতিমালার মধ্যে থাকতে হয়। তো এই দুটাকে কিন্তু সমন্বয় করে কিন্তু একটা ভবিষ্যৎ চিন্তা করতে হবে, যে ওয়েব সিরিজ থাকলে টেলিভিশনগুলির নাটক বা অন্য অন্য অনুষ্ঠানগুলো কী ধরনের হবে, সেটিও কিন্তু আমার মনে হয় একটা নীতিমালার মধ্যে আমরা চিন্তা ভাবনা করতে পারি। আমি সাগর ভাই একটু আসতে চাই, আবার একটু পুরানো দিকে ফিরে যাই। আপনার শুরুটা ছিল খুব চ্যালেঞ্জিং, কিন্তু আপনি একেবারে, আমার কাছে মনে আছে যে আমি ছেলেবেলায় কলেজে যখন পড়ি, ঢাকা কলেজে পড়ি, আপনি বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠান করতেন, আপনি নানা রকমভাবে শিল্প সংস্কৃতি জড়িত ছিলেন। আপনাদের চ্যানেলের শুরুটা আপনি কীভাবে করেছেন, সেটা একটু যদি দয়া করে বলেন। চ্যানেলের শুরুটা তো, যেহেতু আমি বলেছি যে আমার যারা, আপনি কিভাবে স্বপ্নটা দেখলেন, আপনি কিভাবে অনুপ্রাণিত হলেন? আমি তো সারা জীবনে টেলিভিশন ছাড়া কোথাও যাইনি। জি, স্কুল কলেজে বাড়ি শুধু টেলিভিশন অফিসে গেছে, আর কোনো জায়গায় যাওয়া হয়নি। সুতরাং টেলিভিশনের সাথেই আমার সম্পৃক্ততা। এবং এখন তো এই বয়সে এসে খুব অহংকার করে বলতে চাই বা বলতে পারি যে খুব কম সংখ্যক মানুষ বাংলাদেশে আছে যারা প্রথম থেকে টেলিভিশনের সঙ্গে ছিল, এখনও টেলিভিশনের সঙ্গে আছে। তো এই সুযোগটা আমার হয়েছে। তো সেইভাবে যখন আমরা ব্যবসা করার চিন্তা করছি, ব্যবসা করছি, তখন যখন এই ধরনের একটা ব্যবসার সুযোগ মাহফুজ ভাই করে দিলেন, দেখালেন যে টেলিভিশন নিয়েও ব্যবসা করা যায়, তখন আমরা চিন্তা করলাম যে টেলিভিশন
একটা স্যাটেলাইট টেলিভিশন আমরাও করি। এইটার একটা জিনিস আমি এখানে করতে চাই, সাগর ভাই বলতে চাই, সাগর ভাইদের সঙ্গে আমরা যেটা, ওনারা এই যে নাটক, প্যাকেজ নাটক তৈরি বা প্যাকেজ প্রোগ্রাম তৈরি, ওনারা আমাদের থেকে অনেক আগাই ছিলেন। কিন্তু যেটা আমি বলবো, আমরাও আগাইছিলাম টেকনিক্যালের দিক দিয়ে, স্যাটেলাইটে কীভাবে চালাইতে হয়, কীভাবে কী করতে হয়। উনি তো আমার কাছে 2 বছর সময় নিয়ে উনি সব শিখে সাইসিরাজের যে ধারণাটা ছিল, আমি এখনো সাইসিরাজের ধারণাটাকে বিশ্বাস করি, সেটা যে একটা বড় আর্কাইভ না হলে 24 ঘন্টা টেলিভিশন চালানো যাবে না, যেটা মাহফুজ ভাইরা ঠিক আছে। কিন্তু আমরা একটা আর্কাইভ তৈরির সুযোগ নিয়েছি, বিটিভিতে আমরা প্রচুর প্রোগ্রাম দিয়েছি, মাহফুজ ভাই এখানে প্রোগ্রাম দিয়েছি, সব দিয়ে কিন্তু আমরা কোনো প্রোগ্রাম কাউকে দেইনি, বাংলাদেশ টেলিভিশনকেও দেয়নি, এটিএনকেও দেয়নি। আর্কাইভের দিক দিয়ে যদি বলতে হয় তো ওনারা আমাদের থেকে অনেক আগাই ছিলেন। কথা বলতে সেই আর্কাইভটা থাকায় কিন্তু আমাদের কিন্তু অনেক সহজ। টেকনিক্যাল দিকে যা যা করার দরকার, কি কি করে ক্যাসেট পাঠাচ্ছি, কি করতেছি, কেমন, এগুলি কিন্তু আমাদের কাছে 2 বছর ওনারা চ্যানেল চালায়। ঠিক আছে, ওটা শিখেছি। আজকে মাহফুজ ভাই আমরা কিন্তু এই ওনাকে ফলো করে আমরা ব্যাংকক থেকে অনুষ্ঠান প্রচার করতে গিয়েছিলাম। মাহফুজ ভাই প্রচারটা করতে পারি নাই। আপনারা ব্যাংককে প্রচারটা করতে পারি নাই, কিন্তু কেন করতে পারি নাই আজকে জানে। মানে দুজনের মধ্যে কি এটা নিয়ে কোনো কোনটা মানে এটা মনে হতে পারে, আমরা হয়তো মনে করেছি যে ওখান থেকে করলে একই জায়গা থেকে তৈরি করছি, সব জেনে যাবে কি ক্যাসেট পাঠাচ্ছি। আমরা যখন দুজনে, যখন উনি যখন 2 ঘন্টা আমাদের 2 বছর 2 ঘন্টা যখন আমাদের এটিএনের সঙ্গে ওনার ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম, তখন তো চ্যানেল করে না, ইমপ্রেস টেলিফিল্ম যখন ছিল, তখন কিন্তু আমাদের মধ্যে খুব মিল মহব্বত খুব ভালো ছিল। যখনই উনার চ্যানেল আই করলো, তখন হলো কি আমরা একটা কম্পিটিটর দাঁড়ায় গেল, তখন কিন্তু দুজনকে কিন্তু ভালো নজরে দেখতাম না আমরা। যেটাই বলুক, সাগর ভাই যতই বলুক যে আমি উদার মন নিয়ে বলুক, আমি বলবো না, এটা বিজনেস পলিসি। যখন উনি যখন চ্যানেল আই শুরু করলো, তখন কিন্তু আমাদের মধ্যে এটা মানে প্রকাশ্য যুদ্ধ না, মানে এমনি তখন এমনি দেখা সাক্ষাৎ হলে হ্যাঁ ভালো, কিন্তু মন থেকে আমরা কিন্তু তখন অ্যাকসেপ্ট করতাম না। কি কারণে? যে তার তখন একমাত্র কম্পিটিশন তাদের সাথে আমাদের। বিটিভিকে আমরা কিন্তু কম্পিটিটর হিসেবে ধরতাম না, কখনোই ধরতাম না। মানে চ্যানেল আই আর এটিএন বাংলা, তখন ওনারা আলাদা করাতে অ্যাটলিস্ট তো হলো যে একটা বেগ পাইতে হয় না। আগে মানে ফাঁকা মাঠে গোল দেওয়ার মতন কেউ নাই, প্লেয়ার গোল দিয়ে যাচ্ছি, তখন তাহলে তো চ্যানেলের আরো আপগ্রেডেশন হবে, কম্পিটিশন থাকলে এটা আরো উন্নতি হবে, কে কাছে ভালো হলো। আমরা না আমরা একটা জায়গায় মার খেয়ে যাচ্ছি, যেটা আমরা তো ওনার কাছে প্রোগ্রামে পারতেছি না, কারণ ওনার তো একটা হাউসই আছে যেটা শুধু ওনার প্রোগ্রাম প্রডিউস করতেছে। ওনারা চলে যাওয়ার পরে আমার কতখানি ব্রেক পেতে হয়েছে বুঝেন, যে চ্যানেল নতুন করে প্রোগ্রাম তৈরি করা, নাটক তৈরি করা, বিভিন্ন জিনিস তৈরি করা। তখন এখনো বলতে চাই, সেটি হচ্ছে বাংলার মানুষের, মাটিও মানুষের, যেটি এটিএন বাংলা বা চ্যানেল আই, এই দুটি শব্দ কিন্তু একে অপরের পরিপূরক হিসাবে কাজ করে থাকে। আমি সকলে একটা জায়গায় একটু আসতে চাই। এখনো যদি ধরেন এতগুলি চ্যানেল হয়েছে, চ্যানেল বলতে দুটাকেই চিনে পৃথিবীতে। আমরা যদি ইউরোপে যাই, আমেরিকা যাই, ইউকেতে যাই, যেখানে যাই না কেন, সেখানে কিন্তু এটিএন বাংলা, চ্যানেল আই, এটিএন বাংলা, এই দুটো চ্যানেলই কিন্তু মানুষের মধ্যে। আমাকে মাঝে অনেকে এখন তো চিনি, অনেকে বলে এই যে চ্যানেলের মাহফুজ ভাই আসছে, বুঝছেন। আবার অনেকে হয়তো তাকেও হয়তো এরকম বলে। তো ওই জায়গাটা এখন যে কম্পিটিশনটা শুরু হয়েছে, এই কম্পিটিশনের মধ্যে কিন্তু আমরা মাঝে মাঝে দেখতে পাই কে কার আগে কোন সংবাদ দেবে, কিন্তু সেই সংবাদটা আসলে সঠিক কিনা। সেই সংবাদটা দেখা গেল একটা লঞ্চ ডুবি হলো, মানুষ হয়তো মারা গেছে 5 জন, কে কার আগে স্ক্রল দিয়ে দিল, মানুষ মারা গেল 10 জন। এই ব্যাপারে খুবই মানে নীতিমালার মধ্যে চলে, এবং আমার মনে হয় যে দুটো চ্যানেলই যে কীভাবে এই ধরনের সংবাদ পরিবেশন করতে হবে, কোনো সংবাদ আগে চলে যাবে, ভুল যাবে, এটা মনে হয় এটিএনও বিশ্বাস করে না, আমরা তো করি না। তো ওই জায়গায় এখন যেমন মনে করেন যে অনেক সময় দেখা যায় এমন কোনো সংবাদ যেটি হয়তো রাষ্ট্রের জন্য, সরকারের জন্য এক ধরনের উস্কানিমূলক হতে পারে, সেই সংবাদটা পরিবেশন ওই মুহূর্তে বুঝে শুনে না করা উচিত। কিন্তু আমরা অনেক আমাদের সহকর্মী প্রতিষ্ঠানকে দেখতে পাই যে তারা কত দ্রুত সেটাকে প্রচার করে দিবেন, এটা একটা নীতিবাচক একটা প্রভাব পড়ে। সেই সংবাদ পরিবেশন বা সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখেন? চট করে এক জায়গায় লাইভ করা স্টার্ট করে দিল। না, লাইভ করা তো দোষের কিছু না, কিন্তু কথা হলো ভুল তথ্যটা দেওয়ার দোষের। সুতরাং আমার মনে হয় না যে এটিএন বাংলার 28 বছরের ইতিহাসে এরকম কোনো কিছু আছে, কিংবা আমাদের ইতিহাসে আছে। আজকের ঘটনায় আমি বলি, এই যারা ইউটিউবে যারা নিউজ দেয়, তারা দিবে যে
আর ফরিদুদ্দার সাগর আর মাহফুজুর রহমানের সঙ্গে যুদ্ধ হইল 1 ঘন্টা। আচ্ছা, এই হেডিং দিয়ে এটা দিয়ে দিয়ে দেখালো, ওইটাই পাবলিক মিলিয়ন্স ভিউয়ার্স ওই একটা হেডলাইনের উপর হয়ে গেল। ওইরকম মানে টুইস্ট করা নিউজ কিন্তু স্থায়ী হয় না, হচ্ছে না, কিন্তু পাবলিক তো যখন দেখতেছে এটা যে আপনার সঙ্গে আমার একটা যুদ্ধ হইলো, হ্যাঁ, তখন পাবলিক আরে কি হইলো, সাগর সাহেব আসলে মাহফুজুর রহমানের যুদ্ধ, দেখ কি হইলো, দেখা গেল ভিতরে কিছুই নেই, পরে হতাশ হয়ে গেল। এই যে কতগুলো ভুয়া হেডিং দিয়ে যে নিউজ চালু হয়েছে, এটা কিন্তু ইন ফিউচার খুব শীঘ্রই কিন্তু অবশ্যই দর্শকরা কিন্তু বুঝে যাবে যে হেডিং থাকতেছে এমন যে নিউজ নাই কিছু। তো এই জিনিসগুলি আস্তে আস্তে লোকে বোঝা শুরু করছে, এবং আমার মনে হয় এটা আমাদের চ্যানেলের মালিকদের জন্য একটা ভালো হতে পারে যে দর্শক কিন্তু আস্তে আস্তে আবার টেলিভিশনমুখী হয়ে যাবে। কারণ ভালো না, আপনি তো ডক্টর মাহফুজ, আপনাকে সরকার লাইসেন্স দিয়েছে কতগুলি শর্ত বা নীতিমালা নিয়ে, কিন্তু আপনি সেই লাইসেন্স পেয়েই আপনি যা খুশি তা কি করতে পারবেন? কোনোদিন আমরা করতে পারি, কিন্তু আমার যদি আমার দেশের প্রতি যদি আমার ভালোবাসা থাকে, দেশভক্তি যদি হয়ে থাকি, এই জিনিসটা কোনোদিনই করা উচিত না। কি কারণে, যে আমার একটা নিউজের জন্য হয়তো দেখা যাবে যে দেশের দাঙ্গা শুরু হয়ে গেল, বা নানা রকম সমস্যা হয়ে যেত, বিশৃঙ্খলা দেখা দিতে পারে, নানা রকম সমস্যা হতে পারে। তা আমরা যারা টেলিভিশন চালাই, আমাদের কারোই কাম্য না। আমাদের সরকার লাইসেন্স দিচ্ছে মানে এই না যে আমরা এইসব ভুয়া কিছু দেখায় দেশের অরাজকতা সৃষ্টি করবো, দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবো। এটা আমার ব্যক্তিগতভাবে করার কোনোদিন, আমি যে দলই করি না কেন, যে দলের সাপোর্টার হই না কেন, আমার এই জিনিসটা কোনোদিনই এটা করা উচিত না। উস্কানিমূলক কোনো সংবাদ পরিবেশন, হ্যাঁ, যেমন আপনার যে একটা কোরআনকে নিয়ে যে হলো যে মন্দিরের মধ্যে কোরআন নিয়ে যে ফেসবুকে দিল, এই ঘটনার পরে রাইট শুরু হয়ে গেল আমাদের দেশের বাংলাদেশের প্রতি বিশ্বের একটা ভাবমূর্তি কতখানি নষ্ট হয়ে গেল। এই কোন সংবাদ পরিবেশনের ক্ষেত্রে খুবই অ্যালার্ট থাকা উচিত। কারণ আমরা একটা দৃষ্টান্ত আমি আরেকটা দেই, ওই শাপলা চত্বরে যে ঘটনাটা ঘটলো, 2টা চ্যানেল যদি ওখানে লাইভ না চালাইতো, ওরা কিন্তু এত মাথায় উঠতে পারতো না। তারা যেভাবে চ্যানেল মানে তাদের লাইভ নেওয়া শুরু করলো, ওখানেই মন্ত্রিসভা গঠন হয়ে গেল, ওখানে কে মন্ত্রী হবে, কে প্রাইম মিনিস্টার হবে, সব কিছু হয়ে গেল। এই উস্কানিমূলক কাজটা যদি আমরা তারা 2 চ্যানেল ওখানে লাইভ চালাইছিল, এই লাইভটা যদি না চলতো, তারা কিন্তু এত দূর আগাইতো না। যখনই হয়, যেমন ওনার তো গার্মেন্টস আছে, আমারও গার্মেন্টস ছিল, আমরা জানি যে কোনো জায়গায় একটা গার্মেন্টসের কোনো একটা সামান্য, যেমন বেতন নিয়ে কেওয়াস লাগে গেল, বেতন নিয়ে মালিকদের সঙ্গে গণ্ডগোল, সেটা তো একটা ফ্যাক্টরির বেতন নিয়ে। যখন এইটা মিডিয়া যখন একটা লাইভ দেখানো শুরু করে দেয়, তখন এই দিকের টঙ্গী, এটা বিভিন্ন জায়গায়, বাংলাদেশ সব জায়গায় ছড়াই যাচ্ছে। মানে রোজায় বেগুনের দাম মতো কত, এক জায়গায় 100 টাকা বলার সঙ্গে সঙ্গে অন্য জায়গায় 100-200 টাকা শুরু। আমি তখন কিন্তু এইটা আমার রিপোর্টার দেখে আমি করতাম, আমার দেশের স্বার্থ দেখতে হবে আগে। আমার টেলিভিশনের টিআরপি দেখার আমার দরকার নেই, আমার দেশের স্বার্থ কি, এই জিনিসগুলিকে উস্কানি দিয়ে জিনিসটাকে আগুনে বাতাস দেওয়ার থেকে এটা না দেওয়াটাই ভালো। পর্দার গুরুত্বকে বুঝতে হবে, সেই মানে এই যে টিআরপি নিয়ে একটা টানাটানি, সেটি নিয়ে আপনি কিভাবে দেখছেন? একজন টিআরপি তো এখন তো মানে অনেকদিন ছিল না, টিআরপি এখন আবার নতুন করে শুরু হয়েছে, সবাই তো সেটা খুবই মানে খেয়াল করছে এবং কি হয় দেখার চেষ্টা করছে। মানে ওই যে বললো ডক্টর মাহফুজের টিআরপি বাড়াতে গিয়ে কোনো কারণে যাতে অসম সংবাদ পরিবেশিত না হয়, সেই জায়গাটা কিভাবে বিশ্লেষণ? না, ওইভাবে কিন্তু টিআরপি, কারণ ওই সময়ের জন্য হয়তো ওইটুকু বাড়ে, তারপর তো আবার সাধারণ অবস্থা ফিরে আসে। না, এখানে একটা জিনিস বলি যে টিআরপি আমাদের অ্যাডকো এইবার মানে ইলেকশনে যারা কমিটি গঠন করলো, এরা কিন্তু অন্য কোনো দিকে খেয়াল, আমার পে চ্যানেলের দিকে যেখান থেকে আমার আর্ন হবে, পয়সা আসবে, সেদিকে কোনো খেয়াল নেই। তারা কি টিআরপি নিয়ে মেতে উঠলো, টিআরপি আগে, টিআরপিটা করতে হবে, এইটা করতে হবে। টিআরপি কি হলো, আমরাই তো আছি, আমরা 2 ভাই, কেউ ফার্স্ট নয়, কেউ সেকেন্ড, ফার্স্ট নয় সেকেন্ড, আমরা 2জন আছি, বাকিগুলা কই? যারা টিআরপি নিয়ে এত লাফালাফি করলো, তো টিআরপি কই তারা এখন? আর একটা বিষয় একটু আসে, দেখেন আপনার বা এটিএন বাংলা চ্যানেলাই বলি, আপনাদের কিন্তু প্রোগ্রামের মধ্যে সৌন্দর্যটা কি দেখি আমরা? আপনারা দেখেন আপনাদের মাটি ও মানুষ নিয়ে প্রোগ্রাম থাকে, কৃষক নিয়ে প্রোগ্রাম থাকে, কৃষিজীবী নিয়ে প্রোগ্রাম থাকে, সকল শ্রেণী পেশার মানুষ নিয়ে অনুষ্ঠান থাকে। তো ওই জায়গাটায় কিন্তু টেলিভিশনের দায়বদ্ধতা আছে কি না, যে আপনি টেলিভিশন পেলেন শুধুমাত্র যে আপনি একেবারেই নাটক, সিনেমা, নাচ, গান এগুলি করবেন, ওই জায়গাটাকে যেটা আপনারা অবশ্যই আছে, এই দায়বদ্ধতা কিন্তু টেলিভিশন ব্যবসা করার জন্য তো অনেক কিছু আছে, সেই ব্যবসা না করে যে টেলিভিশন করছে, সেটা তো সমাজের প্রতি, দেশের প্রতি একটা দায়িত্ববোধ থেকেই করা হচ্ছে, তাছাড়া তো সম্ভব না। এবং সেক্ষেত্রে যেমন আপনাদের যে কৃষি যে ভিত্তিক যে অনুষ্ঠান, কৃষি, প্রকৃতি, সমাজ সবকিছু নিয়ে যে প্রোগ্রাম, মেয়েদের নিয়ে সবকিছু, সবাই নিয়ে আলাদা আলাদা
মানে সেগমেন্ট রয়েছে, আমরা নানা রকম অনুষ্ঠান করছি। একই রকমভাবে যেমন আমি ডক্টর মাহফুজ আপনাকেও বলতে চাই, যেমন আমি একটা অনুষ্ঠান করি টেলিভিশনে, ডিবেট প্রোগ্রামটা করি, এটা আপনাকে কিন্তু অতটা রেভিনিউ দেয় না, বা আমরা এখানে যে কৃষির যে প্রোগ্রাম করি সেখানে রেভিনিউ দেয় না। তো ওই জায়গাটাও কিন্তু টেলিভিশন মালিকদেরকে খেয়াল রাখতে হবে যে এই সমাজের জন্য, আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি করা দরকার, সেই ধরনের অনুষ্ঠান কিন্তু আমাদের রাখা দরকার, সেটি কিন্তু আমরা একটু বিবেচনাবোধের মধ্যে রাখতে হবে। আমি একেবারে শেষের দিকে আসছি, আমি যদি বলতে চাই ডক্টর মাহফুজের সাথে আপনার বন্ধুত্ব আজকে কিন্তু আমরা আরও দেখলাম, সারা দেশবাসী, বাংলা ভাষাভাষী মানুষগুলো দেখতে পাবে আপনাদের বন্ধুত্ব, ভ্রাতৃত্বের যে গভীরতা কতখানি। আপনাদের মধ্যে প্রতিযোগিতা ছিল, কিন্তু আপনাদের মধ্যে বন্ধুত্বের কোনো প্রতিযোগিতা এখনো আছে, সেই প্রতিযোগিতার মাঝেও আপনি ডক্টর মাহফুজুর রহমানকে আজকে এই এটিএন বাংলার প্রতিষ্ঠাবার্ষিকীর এই লগ্নে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন, কিভাবে মূল্যায়ন করবেন? আমি তো অনুষ্ঠানে বলেছি যে প্রথম স্যাটেলাইট চ্যানেল তিনি করেছেন। আর আমি মূল্যায়ন একটা সহজ, মানে আমার একটা বই রয়েছে টেলিভিশনের উপর, 50 বছরের বাংলা টেলিভিশন, সেই বইটা আমি উৎসর্গ করেছি ডক্টর মাহফুজ রহমানকে। হ্যাঁ, সুতরাং তাকে আমি কীভাবে দেখি এটা তো প্রমাণ করা এই বইটাই। এবং টেলিভিশন দিয়েছে বইটা, আমি প্রথম উৎসর্গ করে আমার পাশে লিখে দিয়েছি যে এই দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশনের প্রতিষ্ঠাতা। প্রিয় দর্শক, ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির পরও আবার আমরা ফিরে আসবো দেশের দুজন শ্রেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিত্ব ডক্টর মাহফুজুর রহমান এবং একই সাথে আরেকজন গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব ফরিদুর রেজা সাগরকে নিয়ে। বিরতির পর আবারও ফিরে এসেছি ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন দুজন গণমাধ্যম ব্যক্তিত্ব ডক্টর মাহফুজুর রহমান এবং একই সাথে রয়েছেন আরেকজন গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব ফরিদুর রেজা সাগর। এখন তো টেলিভিশন যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, যেটা বিজ্ঞাপনে, আবারও যদি ফিরে আসি, তো সেই অবস্থা থেকে আসলে আমাদের উত্তরণের উপায় কি? আমরা কি করতে পারি? আমরা ভবিষ্যতে আমাদের সহকর্মীদেরকে সুরক্ষা করে, মালিকদের সুরক্ষা করে, একই সাথে মানুষের জন্য তাদের চাহিদা মোতাবেক সংবাদ বা তাদের চাহিদা মতো অনুষ্ঠান তৈরি করবার ক্ষেত্রে আপনার পরামর্শ কি? আমাদের টেলিভিশন অনুষ্ঠানগুলো সবই দর্শকমুখী হতে হবে, দর্শকদের কাছে থাকতে হবে, মনে থাকতে হবে। তাহলেই বিজ্ঞাপন থেকেই আসুক বা যেখান থেকেই আসুক, আমাদের এই যে মানে সবার যে আমরা যেটা আশা করছি যে আর্থিকভাবে টেলিভিশন চ্যানেলগুলো সচ্ছল থাকবে, এই পারস্পরিক প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মানে এক একটার সাথে এক একটার মিল রয়েছে। তো এটা পার হলে ওটা হবে, এটা পার হলে ওটা হবে, এইরকম ব্যাপার। তো সেরকম হলেই আমার মনে হয় যে সব কিছু স্বাভাবিক থাকবে, ঠিক হয়ে যাবে। জি, আমরা আসলে কি প্রত্যাশা করতে চাই? কি আমার শেষ কথা যে আমরা চ্যানেলের মালিক যারা আছি, আমাদের চ্যানেলকে যদি সার্ভাইভ করাতে হয়, পে চ্যানেলের বিকল্প নেই। এবং পে চ্যানেল যেদিনকে আমরা করতে পারবো, আমাদের মাথার থেকে একটা বিশাল অংশের বোঝা মাথার থেকে নেমে যাবে। এই কারণে আমাদের মাস শুরু হওয়ার পরের থেকে বেতন দিতে হবে, এই দিতে হবে, টাকা আসবে কোত্থেকে, এই নিয়ে তখন মাথাটা খারাপ থাকে। যখন আমি জানতেছি যে আমার ফিক্সড ইনকাম মাসে 4-5 কোটি টাকা আসতেছে, বিজ্ঞাপন কি আসলো এটা নিয়ে আমাদের তখন মাথা হয়। তখন আমরা বিজ্ঞাপন আলোচনাকে এটা বলতে পারি যে এই দেখো, মিনিমাম 5-7 হাজার টাকার নিচে আমরা কোনো অ্যাড নিব না। তখন তারা দিতে বাধ্য হবে, কারণ তাদের মাল চালাইতে হবে, তাদের বিজ্ঞাপন থাকবে, টেলিভিশন তাদের বিজ্ঞাপন থাকবে। কিন্তু তখন যেটা হবে, এখন যেমন তারা আমাদেরকে ডিকটেট, আমরা হচ্ছে প্রডিউসার, আমরা মাল তৈরি আমরা করতেছি, কিন্তু দেখা যাচ্ছে আমাদেরকে ডিকটেট করতেছে অন্যজনের। যেমন আমরা দুই জায়গায়, এক বিজ্ঞাপন আর কেবল অপারেটর। কেবল অপারেটরে তো আমাদের প্রোডাক্টস, আমরা হচ্ছে প্রডিউসার, মাল তৈরি করতেছি, আমার মাল ডিস্ট্রিবিউট করতেছে কেবল অপারেটর, পয়সা তারা পাচ্ছে, আমরা আঙুল চুষতেছি। এর থেকে পরিত্রাণ পাইতে হবে। এই জিনিসটা পয়সা সবাই পাক। ধরেন পে চ্যানেল যেদিনকেই হবে, সেদিন থেকে গভর্নমেন্ট একটা বড় অঙ্কের রেভিনিউ পাওয়া শুরু করবে, যেটা এখন গভর্নমেন্ট 1 পয়সা পাচ্ছে না। বড় অঙ্কের রেভিনিউ কিন্তু পাবে গভর্নমেন্ট, সেখানে থেকে গভর্নমেন্ট বঞ্চিত। আমরা আমাদের প্রোডাক্টস বিক্রি করে আমরা বঞ্চিত। বেনিফিট একমাত্র তো ক্যাবল অপারেটর ছাড়া তার দ্বিতীয় কেউ হচ্ছে না। সুতরাং ক্যাবল অপারেটরদেরকেও চিন্তা করতে হবে। যদি টেলিভিশন যদি নাই থাকে, আমরা যদি বন্ধ হয়ে যায় সব টেলিভিশন, ওরা কি দেখাবে? বিদেশি প্রোগ্রাম, তাছাড়া তো উপায় নেই। মিস্টার ফরিদুর রেজা সাগর, তিনি তো আসলে অনেক গুণী গুণান্বিত। আমি আগেই বলেছিলাম যে তার পরিবারের সংস্কৃতি, মানে পরিবার, বাবা মা এবং সবাই মিলে কিন্তু এই সংস্কৃতির সাথেই তাদের বেড়ে ওঠা। তিনি মূল্যায়ন করলেন এবং তিনি আপনার নামে একটা বই উৎসর্গ করেছেন। আজকে আপনার এই প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভ লগ্নে আপনি ফরিদুর রেজা সাগরকে কীভাবে মূল্যায়ন করতে চান? আমি যেটা সবসময় বলি, আমি কিন্তু যতবার যেখানে বক্তৃতা দেই, মানে যেখানে বলি চ্যানেল, মানে স্যাটেলাইট চ্যানেলের কাহিনীটা যখন সবার কাছে বলি, এর আগে বহু ইন্টারভিউতে আমি বলছি, আমি কিন্তু কোনোবার
চ্যানেল আই সাগর ভাইয়ের নাম বাদ দিয়ে আমি কোনোদিন কোনো কথা বলিনি। আজ পর্যন্ত যতবার উনি দেখছেন কিনা জানি না, এই কয়েকদিন আগেও কয়েকটা ব্যাতেও আমি সেই একই কথা বলছি যে সেই সময় যদি সাগর ভাই যদি হাত আমার দিকে না বাড়াই দিত, আমার চোখ মানে স্টার্টিংটা আমার খুব দুর্বিষহ হয়ে উঠতো। পারস্পরিক, হ্যাঁ, মানে পারস্পরিক সেটাও, কিন্তু আমরা চ্যানেল করে ফেলছি, 24 আওয়ার্স একটা চ্যানেল নিলাম, কিন্তু আমার যদি প্রোগ্রাম না থাকতো তাহলে তো আমি বিপদে পড়ে যেতাম। তো সেই হিসেবে আমি সবসময় যে ধন্যবাদ আমি সাগর ভাইকে দেই যে উনি শুরুতে আমাদের যে হেল্পটা করছেন, এটা বেনিফিট দুজনেরই ছিল, ওনারও ছিল আমাদেরও ছিল। উনিও বিজ্ঞাপন, ওনার প্রোগ্রামের 2 ঘন্টার প্রোগ্রামের মধ্যে বিজ্ঞাপন উঠাইছেন। কিন্তু আমরা যেটা সেই সময় এটিএন বাংলা যেটা ক্রাইসিস হয়ে যেত যদি উনি আমাকে সেই সময় এই সাহায্যটা না করতেন, সেই কৃতজ্ঞতা আপনাদের একের প্রতি অপরের। আমি এই কৃতজ্ঞতা আমি সব সময় বলি যে ওই সময় যদি চ্যানেল ইমপ্রেস টেলিফিল্মের কাছে যদি আমরা 2 ঘন্টার যে প্রোগ্রাম না পেতাম, তাহলে হয়তো বা আমাদের টেলিভিশনটাকে মানে চালু রাখা, মানে এতদিন এত দূর এগিয়ে আসা, হয়তো বা তখন শুরুতে মুখ থুবড়ে যদি পড়ে দিতাম তাহলে এত দূর তো আসতে পারতাম না। সুতরাং সেই এতে আমি সাগর ভাইকে সবসময় আমি আমার দিক থেকে কৃতজ্ঞতা জানাই, শেয়ার জানাই যে উনি আমাকে যে হেল্প করছে সেই সময়। হ্যাঁ, আমাদের মধ্যে কম্পিটিশন আছে, এটা থাকবেই, সেটা এখন ভাই ভাইতে থাকে, বাপ চাচাদের মধ্যে থাকে, সুতরাং এইটা থাকবেই। এখানে এখন আমরা চেষ্টা করবো যে কী করে চ্যানেলে ডিঙানো যায়, উনিও চেষ্টা করি কী করে এটিএন বাংলার, এটা কম্পিটিশন আমাদের থাকবেই, সবসময় থাকবে। যতদিন আমরা টেলিভিশন চালাবো এই কম্পিটিশনটা আমাদের মধ্যে থাকবেই, এবং এটা থাকা উচিত। এবং আমি মনে করি না এটা মানে না থাকাটাই খারাপ। কিন্তু এই প্রতিযোগিতা কিন্তু আসলে আমাদের মধ্যে নয়, আমার বা মাহফুজের মধ্যে না, বা প্রতিষ্ঠানের মধ্যে না। এই যে আপনারা যারা অনুষ্ঠান কাজ করি আমাদের জন্য, তাহলে আমাদের কি প্রতিযোগিতার মুখে, আসলে আপনাদের জন্য প্রতিযোগিতায় পড়ে গেলাম আমি আর ফারজানা ব্রাউনিয়ার, প্রতিযোগিতায় পড়ে গেলাম আমি আর তৃতীয় মাত্রা। আপনারা কিন্তু বন্ধুত্ব ঠিকই রাখলেন, সেই প্রতিযোগিতায় আপনারা টিকে থাকতে চান। কারণ দুটোই, যে দর্শকদের জন্য আমরা এই প্রতিযোগিতা করছি, আবার আপনারা যদি ভালো অনুষ্ঠান না দিতে পারেন তাহলে আমরাও তা নিয়ে দর্শকের কাছে যেতে পারবো না। সুতরাং এই প্রতিযোগিতাটা অব্যাহত থাক, এই প্রতিদ্বন্দ্বিতা অব্যাহত থাক, এটা কোনো না। একটা জিনিস নয়, আনন্দের। আপনি কিভাবে দেখেন জানি না, আমি কিন্তু যে চ্যানেল এত বাড়তেছে এটা নিয়ে কিন্তু আমি অরিড না, এটা নিয়ে আমি টোটালি অরিড না। সমস্যা যেটা হচ্ছে আমাদের জন্য, যেটা হচ্ছে চ্যানেল যত বাড়তেছে, ওই যে 2 জনের খাবার এখন প্রথমে 5 জন খাইলো, তারপরে 13 জন খাইলো, তারপরে আসলো এক লাফে এখন 40 জন খাচ্ছে সেই খাবার তো বাড়ে নেই, তত বেশি হাঁড়িটা আর বেশি বড় হয় নাই। হাঁড়ি আমাদের বাংলাদেশের খাবারের হাঁড়িটা কিন্তু লিমিটেড, অ্যাড কিন্তু যে হারে টেলিভিশন বাড়ছে সেটা তো অ্যাড বাড়ে নাই। হ্যাঁ, সবাইকে কৌশলী হতে হবে। হয়তো 1000 টাকা জায়গায় 1,500-2,000 টাকা হতে পারে বাড়ছে, কিন্তু আমাদের ভাগা কত বাড়লো। সমস্যা তো ওই জায়গাটা হয়েছে, আর যত চ্যানেল বাড়তেছে বিজ্ঞাপন দাদারা মজা মারতেছে। জি, সেক্ষেত্রে যারা নতুন আসতেছে কৌশলী এমনও আছে, নতুন আলাদা এসে বলেছে পয়সা দিতে হবে না ভাই, মাগনা কিছুদিন চালাম, মাগনা চালাই দেবো। জি, এরকম ঘটনা শোনা যায়। জি, নিশ্চয়ই আমরা খুবই মুগ্ধ হলাম। আমি দেশের 2 পুরোধা গণমাধ্যম ব্যক্তিত্ব ডক্টর মাহফুজুর রহমান এবং একই সাথে আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব ফরিদুর রাজা সাগর, আপনাদের দুজনকে একই মঞ্চে, একই টেলিভিশনের একই পর্দায় আপনাদেরকে এটিএন বাংলার এই শুভ জন্মলগ্নে আপনাদের ভ্রাতৃত্ব বন্ধুত্ব আরও বেশি চিরস্থায়ী দীর্ঘজীবী হোক, এই প্রত্যাশার মধ্যে দিয়ে আমরা আলোচনাটা শেষ করতে চাই। আমি গানের 2টা কলি বলতে চাই। আমি যদি ডক্টর মাহফুজুর রহমানকে বলি চাঁদ তারা সূর্য নও তুমি নও পাহাড়ি ঝর্ণা, যদি বলি ফুল তবু হবে ভোর তুমি তোমার তুলনা, আর যদি আমি সাগর ভাইকে নিয়ে বলতে চাই চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, যদি বলি ফুল তবু হবে ভোর সাগর ভাই তুমি তোমার তুলনা। প্রিয় দর্শক, এটিএন বাংলার এই প্রতিষ্ঠাবার্ষিকীর এই লগ্নে আমরা বলছিলাম যে 2 জন গণমাধ্যম ব্যক্তিত্ব যারা এই দেশের টেলিভিশন চ্যানেলের নেতৃত্ব প্রদান করে আসছেন এবং নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, তাদের সুস্বাস্থ্য কামনা করছি। একই সাথে আমি এই 2টি টেলিভিশন, যেটি হাত ধরে শুরু হয়েছিল বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা এবং এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান, আপনাকে এবং একই সাথে বাংলাদেশের শিশু সাহিত্যে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন, তিনি টেলিভিশন এবং এছাড়াও নানাভাবে শিল্পী এবং সাহিত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অবদান বহুমুখী ছিল, তাদের দুজনকে মিস্টার ফরিদুর রাজা সাগর এবং ডক্টর মাহফুজুর রহমান, তার দুজনকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই আয়োজন শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।